চ্যান নামের খুবই সাধারণ একটি ছেলে, যে কিনা ছিল খুবই দরিদ্র পরিবারের সন্তান। পৃথিবীতে তার আপন বলতে ছিল শুধুমাত্র তার মা, আর সে তার মাকে ভালো রাখতে সে একটি কার এজেন্সিতে কাজ করত, যেখানে তার কাজ ছিল বিভিন্ন ধরনের কার ওয়াশ করা। কিন্তু চ্যানি সামান্য কাজ করলেও তার স্বপ্ন ছিল বিখ্যাত একজন স্ট্রিট ড্যান্সার হওয়া। তবে স্ট্রিট ড্যান্স মূলত কোনো সাধারণ ড্যান্স ছিল না। এটি ছিল এমন এক ধরনের ড্যান্স যেখানে প্রতিটি মুহূর্তে খুবই বিপজ্জনক কিছু স্টেপ করতে হয়। তবে একজন স্ট্রিট ড্যান্সার হওয়া কোনো সাধারণ ব্যাপার ছিল না, কারণ স্ট্রিট ড্যান্সার হতে হলে প্রয়োজন ছিল অনেক বেশি টাকা পয়সার, যেটার মাধ্যমে ভালো কোনো ক্লাব থেকে মানুষ ফাইনালি নিজেকে কোনো এক পর্যায়ে নিয়ে যেতে পারে। কিন্তু চ্যানের পক্ষে সেটা কোনোভাবেই সম্ভব ছিল না। তবে চ্যান তাদের সংসার চালানোর জন্য কার ওয়াশের পাশাপাশি বিভিন্ন জায়গাতে স্ট্রিট ড্যান্স করত। ছোটখাটো উদ্বোধনী অনুষ্ঠান, জন্মদিনের প্রোগ্রাম, এই সমস্ত জায়গাতে স্ট্রিট ড্যান্স করে সে সামান্য কিছু টাকা পেত। তবে এসব কারণে চ্যানকে সবাই অনেক বেশি অবহেলা করত। কিন্তু তার জীবনের গল্পটি এতটাও সহজ ছিল না। সে নিজের স্বপ্ন পূরণের জন্য এমন কিছু করেছিল যেটা শেষ পর্যন্ত আপনাদের চোখেও অশ্রু এনে দেবে। তাহলে চলুন ঘুরে আসা যাক জীবনযুদ্ধে হার না মানা একজন স্ট্রিট ড্যান্সারের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় চায়নার একটি শহরে, যেখানে আমরা একটি স্ট্রিট ড্যান্স কম্পিটিশন দেখতে পাই। এই কম্পিটিশনটি মূলত ছিল স্ট্রিট ড্যান্সের সবচাইতে বড় একটি কম্পিটিশন। এখানে আজকে সেরা 3টি দল সরাসরি ফাইনালে চলে যাবে, আর ফাইনালে যেতে সমস্ত দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। এরপর আমরা সেখানে এমন একটি দলকে দেখতে পাই যাদেরকে দেখে খুবই চিন্তিত মনে হচ্ছিল। তারা এখানে কাউকে ফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো রেসপন্স পাওয়া যায় না। এই দলটির কোচের নাম ছিল ডিং। এবার অন্যদিকে আমরা চ্যানসো নামক একটি ছেলেকে দেখতে পাই, যাকে সবাই চ্যান বলে ডাকে। তো চ্যান আজকে একটি খাবারের দোকানে দাওয়াত খেতে এসেছে। তবে এখানে তাকে ইনভাইট করার মূল উদ্দেশ্য ছিল যে দোকানের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তাকে নাচতে হবে। আসলে চ্যানও ছিল একজন স্ট্রিট ড্যান্সার। আসলে স্ট্রিট ড্যান্স হচ্ছে এমন একটি বিষয় যেখানে ড্যান্সের মাধ্যমে বিভিন্ন ধরনের অবিশ্বাস্য স্ট্যান্ড করা হয়, আর তাই মানুষ ড্যান্সের চাইতে স্ট্রিট ড্যান্স দেখতে বেশি পছন্দ করে। তবে স্ট্রিট ড্যান্স করা কোনো সাধারণ ব্যাপার ছিল না, কারণ স্ট্রিট ড্যান্স শেখার জন্য বছরের পর বছর কঠোর পরিশ্রম করতে হয়। তো এবার দেখা যায় যেন সে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে স্ট্রিট ড্যান্স করে সবাইকে অনেক আনন্দ দেয়। আর এখানে সে পারফরমেন্স শেষ করে দোকানের মালিকের দেয়া কিছু টাকা এবং খাবার নিয়ে তাড়াতাড়ি করে ট্রেনে উঠে পড়ে। অন্যদিকে আমরা সেই স্ট্রিট ড্যান্স কম্পিটিশনের ফাইনাল মঞ্চ দেখতে পাই। এখানে আমরা জানতে পারি যে এই কম্পিটিশনে সবার প্রিয় দল হচ্ছে ইমার্ক। এবার দেখা যায় যে সেখানে ইমার্কের সবচাইতে জনপ্রিয় ডান্সার কেভিন এসেছে। কোচ ডিং মূলত কেভিনের জন্যই অপেক্ষা করছিল। সে আসতেই যেন দর্শকদের মধ্যে সাড়া পড়ে যায়। সবাই করতালি আর চিৎকারের মাধ্যমে তাকে স্বাগত জানায়। এবার দেখা যায় যে ইমার্ক দলটি খুবই আত্মবিশ্বাসের সাথে মঞ্চে পারফরমেন্স করার জন্য ওঠে। তবে কিছুক্ষণ পরেই দেখা যায় যে ইমার্কের একজন ডান্সারের ভুলের জন্য অন্য দলের ডান্সার ব্যথা পায়, যার কারণে বিচারকরা সেখানে ইমার্কের বিপরীত দলকে ভোট দেয়। এতে করে কেভিন প্রচণ্ড রেগে যায়, কারণ কিছুক্ষণ আগে যে ভুলটি হয়েছিল সেখানে তো তাদের দোষ ছিল না, এটা একটা অ্যাক্সিডেন্ট। তাই কেভিন এখানে বিচারকদের কোনো ভোট না মেনে সেখানে ড্যান্স শুরু করে দেয়, আর তাদের প্রতিপক্ষ দলকে তার সাথে বরাবর টক্কর দেওয়ার আমন্ত্রণ জানায়। এরপর এখানে দেখা যায় প্রতিপক্ষ দলও তার আমন্ত্রণ গ্রহণ করে তাদের সবচাইতে ভালো ড্যান্সারকে ড্যান্স করতে পাঠায়। কেভিন এখানে একের পর এক বিপজ্জনক মুভ করতে থাকে। এতে করে সেখানে দর্শকদের উত্তেজনা আরও বেড়ে যায়। এবার আমরা দর্শকদের মধ্যে চ্যানকেও দেখতে পাই, যে কিনা মুগ্ধ হয়ে কেভিনের নাচ দেখছিল। চ্যান আসলে ইমার্ক টিমের অনেক বড় একজন ফ্যান ছিল। এদিকে কম্পিটিশনের উপস্থাপকের কথা থেকে জানা যায় যে ডিংয়ের দল প্রতি বছরই ফাইনালে আসে, তবে তারা আজ পর্যন্ত কখনোই চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে এবার টিমে কেভিন থাকার কারণে তাদের চ্যাম্পিয়ন হওয়ার একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে দেখা যায় যে কেভিন এখানে দুর্দান্ত পারফরমেন্স করে। তার পারফরমেন্স এত বেশি ভালো হয়েছিল যে সবাই এখানে একদম মুগ্ধ হয়ে যায়। আর কিছুক্ষণ পরেই দেখা যায় যে সত্যি সত্যি আজকে প্রথমবারের মতো কেভিনের জন্য ইমার্ক টিম চ্যাম্পিয়ন হয়েছে। তবে চ্যাম্পিয়ন হওয়ার পরও কেভিনের মুখে কোনো হাসি দেখা যায় না। সে তার দলের বাকি ড্যান্সারদের উপর খুবই বিরক্ত ছিল, কারণ তার টিমের কেউ না কেউ সবসময় কোনো না কোনো ভুল করে ফেলে। কোচ ডিং তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে যে যা কিছুই হয়ে যাক, তারা সবাই তো একই টিমের ড্যান্সার। কেভিন তাদেরকে সামনে থেকে ট্রেন আপ করলে সবকিছুই ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে তারা সবাইও কেভিনের মতো হতে পারবে। কিন্তু কেভিন তার কথায় খুব একটা পাত্তা দেয় না। আসলে কেভিনের পরিকল্পনা ছিল অন্য। সে মূলত চায় বড় বড় গ্রুপ থেকে ভালো ভালো ড্যান্সারদেরকে ইমার্কে এনে বর্তমান ড্যান্সারদেরকে বের করে দিতে।
যাতে করে সে তার এই টিমটিকে সবচাইতে শক্তিশালী দল হিসেবে গড়ে তুলতে পারে। তবে ডিং এটা কোনোভাবেই চাইছিল না, কারণ তার কাছে তার টিমের প্রত্যেকটি ছেলে ছিল নিজের সন্তানের মতো। ডিং তখন কেভিনকে অনেক বোঝানোর চেষ্টা করে। সে তাকে বলে যে কোনো মানুষই কখনো শুরু থেকেই দক্ষ হয়ে যায় না, অবশ্যই তাকে অনেক ধৈর্য, পরিশ্রম এবং ট্রেন আপের মাধ্যমে দক্ষ বানাতে হয়, তাহলেই সেই মানুষটি আস্তে আস্তে নিজের উন্নতি করতে পারে। তাই এভাবে টিমের ছেলেগুলোকে বের করে দেওয়াটা উচিত হবে না। কিন্তু কেভিন এখানে কোচের কোনো কথাই শুনতে চাইছিল না। কেভিন মূলত চাইছিল যে তার নিজেকে সেরা প্রমাণ করতে হবে। তবে তার দলেরই যদি এই অবস্থা হয় তাহলে তো সে কিছুই করতে পারবে না। তাই কেভিন এখানে কোচকে উল্টো বিষয়গুলো বুঝিয়ে বলার চেষ্টা করছিল। কোচ ডিং তখন কেভিনের উপর আর কিছুই বলতে পারে না, কারণ এই দলের মধ্যে সবচাইতে ধনী ছিল সে। দলের সব ধরনের খরচ কেভিনই বহন করে, আর ডিংয়ের বেতনও কেভিনের টাকা থেকেই আসে। তাই ডিং চাইলেও এখানে আর কোনো প্রতিবাদ করতে পারে না। সে চুপচাপ তার কথা মেনে নেয়। অন্যদিকে স্ট্রিট ড্যান্সের ফাইনাল দেখা শেষ হলে চ্যান সোজা চলে যায় তার কাজের জায়গায়। চ্যান আসলে যখন যেই কাজ পায় সেটাই সে করে, আর বর্তমানে চ্যান মূলত একটি ক্লিনিং এজেন্সিতে কাজ করে। তো চ্যান যখন এখানে কাজ করছিল তখন তার মা তাকে কল দেয়। চ্যানের মায়ের আসলে ছোট্ট একটি রেস্টুরেন্ট ছিল। তো চ্যানের মা এখানে তাকে বলে, আমাদের রেস্টুরেন্টে একজন ফুড ব্লগার এসেছে, আর চ্যান যদি সেই ব্লগারের সামনে স্ট্রিট ড্যান্স দেখাতে পারে তাহলে সে সেই ব্লগের মাধ্যমে একদম পপুলার হয়ে যেতে পারে। কারণ চ্যানের মায়ের পুরোপুরিভাবে বিশ্বাস ছিল যে তার ছেলের মাঝে যে ট্যালেন্ট রয়েছে সেটা একবার মানুষের কাছে পৌঁছে গেলে সবাই তাকে পছন্দ করতে শুরু করবে। কিন্তু চ্যানের এসব কিছু একদমই ভালো লাগে না, কারণ সে জানে যে সে এত সহজে সফলতা পাবে না। তাই সে তার মায়ের ফোনটি রেখে দেয়। এবার দেখা যায় কাজ শেষ করে চ্যান ট্রেনে করে বাড়িতে ফিরছিল। তবে ট্রেনটি এখানে একদম খালি ছিল, তাই সে সেখানে সুযোগ পেয়ে তার স্ট্রিট ড্যান্স প্র্যাকটিস করতে থাকে। তবে এমন সময় সেখানে একটি মেয়ে চলে আসলে চ্যানিতে খুবই বিব্রত হয়ে সেখানে বসে পড়ে। এবার বাড়ি ফিরলে দেখা যায় যে তার মা তাকে প্রচণ্ড গালাগাল দিচ্ছিল, কারণ সে ভ্লগার যখন ছিল তখন তার মা তাকে এতবার বলার পরেও সে আসেনি। তবে চ্যান এখানে তার মাকে আর কোনো কথাই বলে না, বরং সে চুপচাপ চলে যায় তার আঙ্কেলের ঘরে। চ্যানের আঙ্কেল আসলে ছিল একজন ভাস্কর, যে কিনা খুব সুন্দর সুন্দর স্ট্যাচু তৈরি করতে পারে। এদিকে খাবার খেতে বসে চ্যান তার মাকে বলে যে সে আজকে একটি অনুষ্ঠানে স্ট্রিট ড্যান্স করে 300 ইয়েন পেয়েছে। একথা শুনে চ্যানের মা অনেক খুশি হয়ে যায়। এরপর চ্যান তার মাকে তার বেঁচে যাওয়া টাকাগুলো দেয় এবং সে তার মাকে বলে যে এই টাকাগুলো দিয়ে যেন সে নিজের জন্য কিছু কিনে নেয়। অন্যদিকে আমরা ডিংকে দেখতে পাই। ডিং বাড়ি ফেরার পর তাকে তার টিমের একজন ড্যান্সার ফোন দেয়, আর সে এখানে তাকে বলে যে সে বুঝতে পেরেছে তাদের সত্যি সত্যি আজকে অনেক ভুল ছিল, তাই তারা অবশ্যই চেষ্টা করবে যে সামনে যেন এমন ভুল না হয়, আর তারা যেন অনেক বেশি প্র্যাকটিস করে নিজেদেরকে আরও দক্ষ করে তুলতে পারে। কিন্তু ডিং এখানে আর কোনো কথা না শুনে তার ফোন কেটে দেয়, কারণ সে তো খুব ভালোভাবেই জানে যে সে চাইলেও আর তার টিমের ছেলেগুলোকে রাখতে পারবে না। এবার ডিং তখন মন খারাপ করে চুপচাপ সেখানে টিভি দেখছিল। কিন্তু ঠিক তখনই তার মাথায় একটি আইডিয়া আসে, আর সে এখানে সঙ্গে সঙ্গে কাউকে ফোন দেয়। অন্যদিকে আমরা চ্যানকে তার আঙ্কেলের সাথে দেখতে পাই। সে যখন তার আঙ্কেলের পা ধুয়ে দিচ্ছিল তখন তার আঙ্কেল আজ তার ড্যান্স করে টাকা কামানোর ব্যাপারে অনেক প্রশংসা করছিল। চ্যানের আঙ্কেল এখানে তাকে বলে অনেক ভালো হতো যদি একটা ড্যান্সের মাধ্যমে তাদের পারিবারিক সমস্ত ঋণগুলো পরিশোধ হয়ে যেত। চ্যান তখন চাইলেই নিশ্চিন্তে তার স্বপ্ন পূরণ করতে পারত। সে প্রফেশনাল ড্যান্স গ্রুপে জয়েন করতে পারত। কিন্তু চ্যান এখানে চুপচাপ তার কথাগুলো শুনছিল। এবার রাতে সে তার প্রতিদিনের হিসেব নিকেশ শেষ করে কেভিনের নাচের ভিডিও দেখতে দেখতে ড্যান্স প্র্যাকটিস করছিল। এবার পরের দিন দেখা যায় যে ভোর 5টায় সে ঘুম থেকে ওঠে। আসলে প্রতিদিনই এত সকালবেলায় চ্যানের দিনটি শুরু হয়। চ্যান প্রথমে তার মায়ের রেস্টুরেন্টের জন্য বাজার করে, রেস্টুরেন্ট খোলে, আর রেস্টুরেন্টের অনেক কাজে সে তার মাকে সাহায্যও করে। তো আজকে এমন সময় তাদের রেস্টুরেন্টে চলে আসে সেই একটি এন্টারটেইনমেন্ট ট্রুপ আছে। আসলে গতকাল চ্যান যে অনুষ্ঠানে স্ট্রিট ড্যান্স করে টাকা পেয়েছিল, চ্যানকে সেখানে যাওয়ার ব্যবস্থা সেই করে দিয়েছিল। মূলত যে কোনো অনুষ্ঠানের ব্যাপারে সর্বপ্রথম তার কাছে খবরাখবর থাকে, আর সে বিভিন্ন ড্যান্সারদেরকে সেখানে পাঠায়। তবে বেশিরভাগ সময় সে বিভিন্ন ইভেন্টে চ্যান পারফর্ম করে থাকে। তো সে এখানে চ্যানের মাকে বলে যে সে চাইলে তারা মা ছেলে দুজন মিলে একসাথে পারফর্ম করতে পারে। সে গান করবে আর চ্যান ড্যান্স করবে। আসলে চ্যানের মা এক সময় বেশ ভালো গান গাইত। তবে চ্যানের মা এখানে সেইকে বলে যে সে এখন আর আগের মতো গাইতে পারে না, তাই তার যাওয়াটা ঠিক হবে না। এবার চ্যান সেই সাথে জন্মদিনের একটি পার্টিতে যায়, যেখানে তার বাচ্চাদের জন্য ড্যান্স করতে হবে। তো সে যখন এখানে তার কাজ করছিল
তখন সে জানতে পারে যে কেউ একজন তার সাথে দেখা করতে এসেছে। আর বাইরে গিয়ে চ্যান তো একদম অবাক হয়ে যায়, কারণ তার সাথে দেখা করতে এসেছে কোচ ডিং। ডিংকে দেখে চ্যান বেশ অবাক হয়ে যায়। ডিং তখন এখানে চ্যানকে বলে সৌভাগ্যক্রমে সেদিন সে চ্যানের নাম্বার রেখে দিয়েছিল, তবে সেই নাম্বারে ফোন করার পর চ্যানের মা ফোনটি ধরেছে। আর ডিং চ্যানের মায়ের কাছ থেকে জানতে পেরেছে যে চ্যান এখন এখানে আছে, তাই সে চ্যানের সঙ্গে দেখা করতে চলে এসেছে। ডিং তখন তার একটি কার্ড চ্যানকে দিয়ে বলে যে ফ্রি হওয়ার পর চ্যান যেন তার সাথে যোগাযোগ করে। একথা শুনিয়ে চ্যান তো নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না, তার যেন সবকিছু স্বপ্নের মতো লাগছিল। তাই চ্যানিতে যেন খুশিতে একদম আত্মহারা হয়ে যায়। এবার ডিং সেখান থেকে চলে যাওয়ার পর সে এসে চ্যানকে বলে যে ডিং তাকে কিভাবে চেনে। চ্যান তখন তাকে বলে যে একবার সে ডিংয়ের দলে যোগ দেওয়ার জন্য অডিশন দিয়েছিল, তবে তখন তাকে সিলেক্ট করা হয়নি। সেদিনের পর থেকে তো সে হালই ছেড়ে দিয়েছিল, তবে এখন তার মনে আবারও একটি নতুন আশার আলো জেগেছে। এসব কথা শুনে সেই তখন চ্যানকে বলে যে চ্যান যদি এখন ডিংয়ের দলে গিয়ে যোগ দেয় তাহলে তার বিভিন্ন ইভেন্টে কে পারফর্ম করবে, তার দলের কি হবে। তার তো ভীষণ ইচ্ছে চ্যান তার মাকে নিয়ে তার দলে পারফর্ম করবে, কারণ চ্যান যেমন দুর্দান্তভাবে ড্যান্স করতে পারে তার মা তেমনি দুর্দান্তভাবে গান গাইতে পারে। কিন্তু চ্যান তখন সেইকে বলে আমার মা তো আপনাকে এমনিই বলে দিল যে সে এখন আগের মতো গান গাইতে পারে না। আসলে আমার মা কোনোদিন আর গান গাইতেও চায় না, কারণ আমার বাবা যেদিন থেকে মারা গিয়েছে সেদিন থেকে মা গান গাওয়া একদম ছেড়ে দিয়েছে, কারণ গান গাইতে গেলে তার আমার বাবার কথা মনে পড়ে যায়। তাই আপনি যেই প্ল্যান করেছেন সেটা কোনোভাবেই সম্ভব নয়। এসব বলে চ্যান সোজা চলে যায় ইমার্কের অফিসে ডিংয়ের সাথে দেখা করতে। সেখানে পৌঁছে সে মুগ্ধ হয়ে সবকিছু দেখতে থাকে, কারণ এই জায়গাটি তো তার স্বপ্নের জায়গা। এটা ছিল সাজানো গোছানো একটি ড্যান্স স্টুডিও, যেখানে জায়গায় জায়গায় অনেক বড় বড় ড্যান্সারদের ছবি লাগানো আছে। তো চ্যান এখানে যখন অনেক মনোযোগ দিয়ে সবকিছু দেখছিল ঠিক তখনই সেখানে চলে আসে ছোট্ট একটি মেয়ে। মেয়েটির মা হলো এই দলের ফিমেল ড্যান্সার। আসলে সে মূলত হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে ভালো স্ট্রিট ড্যান্সার, তার নাম হচ্ছে চিলি। তো ছোট্ট মেয়েটি এখানে একে একে দলের সবার পরিচয় দেয়, কে কি করে, কে কোন স্টেপে ড্যান্স করতে এক্সপার্ট, আর কার তার মায়ের উপর ক্রাশ আছে, এই সব কিছুই সে চ্যানকে বলে দেয়। এবার কিছুক্ষণ পর দেখা যায় যে চ্যানকে ডিং ডেকে পাঠায়। এরপর চ্যান সেখানে গেলে ডিং তখন তাকে বলে আজ থেকে ৩ বছর আগে যখন সে আর কেভিন একসাথে অডিশন দিয়েছিল তারা দুজনেই হেড স্পিন স্টেপ করেছিল, আর তাদের দুজনের ড্যান্সই প্রায় কাছাকাছি ছিল। তবে তাকে তো শুধুমাত্র সেখান থেকে একজনকে বেছে নিতে হতো, তাই তখন কেভিনকে সিলেক্ট করা হয়েছিল। এসব বলে ডিং চ্যানকে জিজ্ঞাসা করে যে এরপর থেকে সে কোনো প্রফেশনাল দলে জয়েন করেছে কিনা, কিংবা সে কোনো ইভেন্টে পারফরমেন্স করছে কিনা। চ্যান জানে যে সে কিছুই করেনি। তখন ডিং তাকে জিজ্ঞাসা করে যে সে শুধুমাত্র কিছুদিনের জন্য ইমারকে পারফরমেন্স করতে চায় কিনা। মূলত কেভিনের জায়গায় তাকে রিহার্সেল করতে হবে। কেভিন আসলে বেশ ঝামেলা করেছিল, তাই সে কেভিনকে কিছুদিনের জন্য টিম থেকে সরিয়ে দিয়েছে। একথা শুনে চ্যান তো একদম অবাক হয়ে যায়, কারণ এতগুলো বছর পর সে নিজেকে প্রমাণ করার মতো একটি সুযোগ পেয়েছে। এরপর ডিং চ্যানকে আরও জিজ্ঞাসা করে যে সে ড্যান্সের বিনিময়ে কত টাকা নিতে চায়। মাসে ৫,০০০ ইয়েন হলে তার কি চলবে? চ্যান তখন তাকে বলে যে তার টাকার কোনো প্রয়োজন নেই, তবে তার পারফরমেন্স যদি ভালো হয় তাহলে সে সারা জীবনের জন্য ইমার্কের টিম মেম্বার হতে চায়। এটা তার জীবনের সবচাইতে বড় একটি স্বপ্ন। ডিং তখন তাকে বলে ঠিক আছে, তবে এটা অবশ্যই তোমার পারফরমেন্সের উপর নির্ভর করবে, কারণ তুমি তো খুব ভালো করেই জানো যে ইমারকে প্রফেশনাল ড্যান্সার ছাড়া তেমন কাউকেই সুযোগ দেয়া হয় না। তাই তুমি নিজেকে প্রমাণ করতে পারলে অবশ্যই এখানকার সদস্য হতে পারবে। এসব কথা শুনে চ্যান খুশি মনে সেখান থেকে চলে যায়। এরপর আস্তে আস্তে শুরু হয়ে যায় চ্যানের ব্যস্ততম জীবন। সে প্রতিদিন তার মায়ের সাথে রেস্টুরেন্টে কাজ করে, আর রাত হলে ইমারকে স্টুডিওতে গিয়ে সে সারা রাত ড্যান্স প্র্যাকটিস করে। এভাবেই চ্যান নিজেকে সারাক্ষণ কাজে ব্যস্ত রাখে, কখনো বা টাকা কামাতে, আবার কখনো বা নিজের স্বপ্ন পূরণ করতে। একই সঙ্গে সে সেই দলের হয়েও কাজ করতে থাকে। এরপর আস্তে আস্তে দেখা যায় দলের সবার সাথে তার অল্প অল্প করে সখ্যতা বেড়ে ওঠে। তবে সে এখনও ক্যাভিনের জায়গা নিতে পারছিল না। ক্যাভিনের কিছু স্পেশাল ডান্স স্টেপ ছিল যেটা সে এখনও ভালোভাবে নিজের মাঝে আয়ত্ত করতে পারেনি। তবে সে প্রায় ক্যাভিনের ওই বিপজ্জনক স্টেপগুলো প্র্যাকটিস করার চেষ্টা করে। এবার একদিন ডিং লক্ষ্য করে যে চ্যান নিজের উপর জোর করে সেই বিপজ্জনক স্টেপগুলো প্র্যাকটিস করছে। ডিং তখন তাকে এমনটা করতে নিষেধ করে, কারণ এসব করতে গিয়ে যদি তার বড় কোনো ইনজুরি হয়ে যায় তাহলে তার ড্যান্সিং ক্যারিয়ার পুরোপুরিভাবে নষ্ট হয়ে যেতে পারে। তাই সে যেগুলো পারে সেগুলোই যেন ভালোভাবে প্র্যাকটিস করে। তবে চ্যান তাকে অনুরোধ করে যে শেষবারের মতো তার সেই ড্যান্স স্টেপটি দেখার জন্য।
এরপর চ্যান যখন তাকে স্টেপগুলো দেখাতে থাকে তখন ডিং তাকে তার ভুলগুলো দেখিয়ে দেয় আর তাকে শিখিয়ে দিতে থাকে যে কিভাবে সে কেভিনের সেই বিপজ্জনক স্টেপগুলো করতে পারবে। এবার আরেকদিন বাড়িতে ফেরার সময় ট্রেন যখন একদম ফাঁকা ছিল তখন চ্যান সেখানে তার ড্যান্স প্র্যাকটিস করছিল। তবে এমন সময় তার ঠিক সেই মেয়েটির সাথে দেখা হয়ে যায় যে তাকে এর আগেও ড্যান্স করতে দেখে ফেলেছিল। তাই চ্যান আবারও বিব্রত হয়ে থেমে যায়। এবার একদিন চ্যানের মা তাকে জিজ্ঞাসা করে যে সে শুনেছে চ্যান ইমার্কের হয়ে কাজ করছে, কিন্তু এত বড় একটি খুশির খবর সে তার মাকে কেন জানালো না। চ্যান তখন তার মাকে বলে, এখনো এত খুশি হওয়ার মতো কিছুই হয়নি মা, আমি খুবই অল্প দিনের জন্য সেখানে গিয়েছি, তাই এটার কোনো গ্যারান্টি নেই যে আমি কতদিন সেখানে কাজ করতে পারবো। এজন্য আমাকে সে এর কাজ চালিয়ে যেতে হবে, কারণ তার হয়ে কাজ করলে কিছু টাকা তো অন্তত পাবো। অন্যদিকে আমরা ডিংকে দেখতে পাই। এখানে ডিংয়ের কাছে তার টিম মেম্বারের একজন ড্যান্সার আসে। সে ডিংয়ের অফিসে এসে দেখতে পায় যে তাদের সব ট্রফি উধাও হয়ে গিয়েছে। ডিংও এসব দেখে বেশ অবাক হয়ে যায়। তবে ডিং এখানে বুঝতে পারে যে এর পেছনে কে আছে। ডিং তখন সঙ্গে সঙ্গে ছুটে যায় ক্যাভিনের কাছে। সে ক্যাভিনের ম্যানেজারকে গিয়ে বলে যে ক্যাভিন আসলে নিজেকে কি মনে করছে। সে এখন থেকে ক্যাভিনের এসব কিছু আর সহ্য করতে পারবে না। ওর টাকা দিয়ে এজেন্সি চলে বলে ওকে ওর কোচকেও দাম দেবে না, তাহলে কোচ হিসেবে তার মূল্য কোথায় থাকলো। এরপর ডিং এখানে ম্যানেজারকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে সে আজকের পর থেকে ক্যাভিনের বাবার কোম্পানির কোনো স্পন্সর চায় না। এরপর ডিং সোজা চলে আসে তাদের স্টুডিওতে। সেখানে ক্যাভিনের অনেকগুলো পোস্টার লাগানো ছিল। ডিং তখন এখানে প্রচণ্ড রেগে গিয়ে পোস্টারগুলো ছিঁড়ে ফেলে। এসব দেখে ড্যান্সাররা বুঝতে পারে না যে এখানে আসলে কি চলছে। এরপর চিলি আর ড্রাগন যায় তার সাথে কথা বলতে। চিলি তখন ডিংকে সান্ত্বনা দিয়ে বলে যে তাকে কোনো চিন্তা করতে হবে না, যেভাবেই হোক টাকার ব্যবস্থা তারা করে ফেলবে। ডিং তখন বলে যে তারা কিভাবে টাকার জোগাড় করবে। তাদের প্রত্যেকের তো টাকার জন্য পরিবারের উপর নির্ভরশীল থাকতে হচ্ছে, এমনকি তাদের তো কোনো ইনকাম সোর্সও নেই। তাহলে টাকার ব্যবস্থা করাটা কি এতটাই সহজ? এসব কথা শুনিয়ে চিলি তখন বলে যে নতুন ছেলে অর্থাৎ চ্যানের কি হবে। ডিং তখন তাকে বলে যে সে চ্যানকে তার বাড়িতে ফিরে যেতে বলবে, কারণ এখন তার টিমের কোনো ভবিষ্যৎ নেই, তাই তাদের নিজেরই কি হবে সেটাই সে জানে না। আর সে চ্যানের মতো এত ট্যালেন্টেড একটি ছেলের সময় এভাবে নষ্ট করতে চায় না। এবার সেদিন রাতের বেলা ডিং একটি হোটেলে যায়। রাতভর পার্টি করে পরদিন সকালে ডিং চলে যায় তার গাড়িটি বিক্রি করতে, কারণ তার টাকার অনেক বেশি প্রয়োজন ছিল। কিন্তু ঠিক এমন সময় সে জানতে পারে যে কেউ একজন তাদেরকে স্পন্সর দিতে চায়। একথা শুনে ডিং অনেক খুশি হয়ে সঙ্গে সঙ্গে তার সাথে দেখা করতে যায়। তবে এখানে জানা যায় যে ছেলেটি মূলত একসময় একজন স্ট্রিট ড্যান্সার ছিল। এবার এখানে এসে ডিং তাকে অনেক ধন্যবাদ জানায়, কারণ সে কোনো শর্ত ছাড়াই তাদেরকে 10 লক্ষ ইয়েন দিচ্ছে। তবে এখানে দেখা যায় যে এখানে কোনো শর্ত নেই, এই কথাটি ভুল। এই টাকার বিনিময়ে সেও ইমার্কের কাছ থেকে কিছু পেতে চায়। আসলে এই ছেলেটির কোম্পানি একটি বিশেষ ধরনের ডিজিটাল ডাস্টবিন তৈরি করেছে, আর ইমার্কের সদস্যদেরকে এই ডাস্টবিনের প্রমোশন প্রচারণায় অংশ নিতে হবে। ডিং তখন এই কথা শুনে কিছুটা থমকে যায়, কারণ ইমার্ক ডাস্টবিন সামনে রেখে নাচবে এই বিষয়টি তার কাছে মোটেও ভালো মনে হচ্ছিল না। তাছাড়া বিষয়টি তার বেশ এগোতে লাগছিল। এবার পরের দৃশ্যে দেখা যায় ডিং চ্যানকে তার কাছে ডেকে পাঠিয়েছে। সে এখানে কিছুটা আনকমফোর্টেবল হয়ে বলার চেষ্টা করে যে কেভিনের জায়গায় তার আর প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নেই। কিন্তু এসব কথা শুনে চ্যান তো যেন একদম অস্থির হয়ে যায়। সে তখন তাকে তার সেই বিপজ্জনক ড্যান্স স্টেপটি করে দেখায়, যেটা সে এতদিন দিনরাত প্র্যাকটিস করে রপ্ত করতে পেরেছে। কারণ সে ভাবছিল যে এটা দেখে ডিং যদি তাকে তার টিমে রেখে দেয়, তবে এরপরও ডিং এখানে কোনো রেসপন্স না করলে চ্যান তখন তাকে বলে যে সে দলে থাকার বিনিময়ে দলের হয়ে সব ধরনের কাজ করতেই প্রস্তুত। এবার ডিং তখন বলে যে আগামী সপ্তাহে মলে একটি প্রমোশন প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামে তাকে ড্যান্স করতে যেতে হবে। সে কি সেটা করতে পারবে? এসব বলে ডিং ভাবছিল চ্যান হয়তো কোনোভাবেই রাজি হবে না, আর এই বাহানায় তাকে টিম থেকে বের করে দেওয়া যাবে। কিন্তু চ্যান সেই মলেও ড্যান্স করতে রাজি হয়ে যায়। এবার সেই মলে ড্যান্স করতে যাওয়ার সময় দেখা যায় যে সেখানে চ্যানের সঙ্গে সেই ট্রেনের মেয়েটির দেখা হয়ে যায়। এই মেয়েটির নাম হলো লি, আর সে একজন ইন্টার্ন রিপোর্টার। আজকে সে চ্যানের সাথে পরিচিত হয়, আর তারা দুজন মিলে বেশ কিছুক্ষণ গল্প করে। অন্যদিকে ইমার্কের ড্যান্সাররা জানতে পারে যে ওই ডাস্টবিনের কোম্পানির প্রমোশনে চ্যানের ড্যান্স করার কথা আছে, কিন্তু এটা তো তাদের টিমের জন্য মোটেও সম্মানজনক নয়। তাই সবাই তখন প্রচণ্ড রেগে গিয়ে মলে চলে যায়, আর ডাস্টবিনের সামনে ড্যান্স করতে থাকা চ্যানকে মারধর শুরু করে, কারণ সে কিভাবে তাদের টিমের সম্মানের কথা একটিবারের জন্য চিন্তা করল না। এরপর দেখা যায় ইমার্কের ড্যান্সাররা সেখানে চিৎকার করে সকলের উদ্দেশ্যে বলতে থাকে যে এই ছেলেটি তাদের টিমের সদস্য নয়, সে শুধুই তাদের টিম ইমার্কের বদনাম করার চেষ্টা করছে।
এবার শেষ পর্যন্ত দেখা যায় যে মল সিকিউরিটি গার্ড তাদেরকে ধরে নিয়ে যায়। অর্থাৎ এই বিষয়টি নিয়ে বেশ বড় একটি ঝামেলা তৈরি হয়ে যায়। আর ডাস্টবিন কোম্পানির সেই ছেলেটিও ডিংয়ের উপর বেশ রেগে যায়, কারণ চ্যান যেহেতু তাদের টিমেরই সদস্য নয়, তাহলে সে দলের বাইরে ছেলেকে দিয়ে এখানে প্রমোশন করতে নিয়ে এসেছে। তবে ডিং এখানে বারবার বোঝানোর চেষ্টা করে যে চ্যান তাদের টিমেরই সদস্য, কিন্তু এতে কোনো লাভ হয় না। তাই ক্ষতিপূরণ হিসেবে কোম্পানির সেই ছেলেটি তাদেরকে বলে যে তাদের পুরো টিমকে এখন তার ডাস্টবিনের প্রমোশনের জন্য সেখানে ড্যান্স করতে হবে। আর যদি তারা এমনটা করতে রাজি না হয়, তাহলে এখনই সে পুলিশের কাছে কমপ্লেন জানাবে এবং ফ্রড কেসে তাদেরকে জেলে ঢোকাবে। তাই তাদের পুরো টিমকে সেই ডাস্টবিনের প্রমোশনের জন্য ড্যান্স করতে হয়। এবার সেদিন রাতের বেলা ডিং চ্যানকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য লিফট দেয়। চ্যান তখন তাকে তার কার ওয়াশ এজেন্সির সামনে নামিয়ে দিতে বলে। ডিং এতে একদম অবাক হয়ে যায়, আর সে দেখে যে সারাদিন এত কষ্ট করে সে ড্যান্সের পেছনে সময় দিয়ে রাতের বেলা এখন সে কার ওয়াশের কাজ করতে যাচ্ছে। এবার প্রায় অনেক সময় পর চ্যান যখন তার কাজ শেষ করে বের হয়, তখন সে দেখতে পায় যে ডিং এখনও তার জন্য তার গাড়ি নিয়ে সেখানে অপেক্ষা করছে। চ্যান বুঝতে পারছিল না যে ডিং তার জন্য কেন এখানে আটকে আছে। তবে ডিং তখন চ্যানকে একটি ক্যাফেতে নিয়ে যায়। এরপর ডিং চ্যানের কাছে জিজ্ঞাসা করে যে 3 বছর আগে সে যে অডিশন দিয়েছিল, সেই অডিশনের পর সে আর নিজের কেরিয়ার নিয়ে কিছু করেনি কেন। চ্যান তখন বলে যে তার বাবা হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়েছিল, আর বাবার চিকিৎসার জন্য অনেক টাকা ঋণ হয়ে যায়, যা পরিশোধ করতে এখন তাকে দিনরাত কঠোর পরিশ্রম করতে হচ্ছে। চ্যান এখানে তাকে আরও জানায় যে তাদের পরিবারে তার একজন আঙ্কেল রয়েছে। তার আঙ্কেল মোমের স্ট্যাচু এবং বিভিন্ন ভাস্কর্য তৈরি করে, তবে এসবে খুব একটা লাভ হয়ে ওঠেনি। আর তারা এখন একটি রেস্টুরেন্টের বিজনেস করছে। তার আঙ্কেল একজন বড় ভাস্কর, তবে তার দাদার মৃত্যুর পর তার আঙ্কেল মানসিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়েছে। আর তার বাবা তো গত বছরই মারা গিয়েছে। তার বাবা একজন ড্যান্সার ছিল। আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে যে তার বাবা একবার ডিংয়ের সাথেও কম্পিটিশন করেছিল। চ্যানের পরিবারের কথা শুনে ডিং অনেক ইমোশনাল হয়ে যায়। চ্যান তখন বলে যে একটি ড্যান্স মুভ নিয়ে তার অনেক বেশি আগ্রহ আছে, তবে সেই ড্যান্স মুভ কেভিন কিংবা ড্রাগনের নয়, বরং সেটা ডিংয়ের মুভ, যেটা সে শিখতে চায়। আসলে ডিং যখন শেষবারের মতো ন্যাশনাল ড্যান্স কম্পিটিশনে অংশ নিয়েছিল আর তার পা ভেঙে ফেলেছিল, সেটা ছিল সেখানকারই একটি ড্যান্স মুভ। একথা শুনে ডিং সেখানে হাসতে হাসতে বলে যে সে তো খুব ভালোভাবেই তার খোঁজ খবর নিয়ে এসেছে। এরপর ডিং চ্যানকে তার বাড়িতে নামিয়ে দিয়ে যায়। এটা দেখে চ্যানের মা অনেক খুশি হয়, আর সে তার ছেলেকে সাহায্য করার জন্য বারবার ডিংকে ধন্যবাদ জানায়। এবার কিছুক্ষণ পর চ্যান ডিংয়ের একটি মেসেজ পায়, যেখানে ডিং লিখেছে তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে সামনে যে সুপার পাওয়ার ড্যান্স ইভেন্টে তারা অংশ নেবে সেখানে চ্যানও থাকবে। অর্থাৎ চ্যানকে সে আর তার টিম থেকে বাদ দিচ্ছে না। এটা দেখে চ্যানের তো যেন খুশির কোনো সীমাই ছিল না। পরের দিন আবার সেই একটি প্রোগ্রাম ছিল যেখানে চ্যানের যাওয়ার কথা, তবে চ্যান তার কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত হওয়ার কারণে সেখানে যেতে যেতে তার অনেক দেরি হয়ে যায়, যার ফলে সে ভয়ে ভয়ে সেখানে গিয়ে দেখতে পায় যে তার মা সেখানে গান গাইছে। আসলে চ্যানের উপর এখন এত বেশি প্রেশার তৈরি হয়েছিল যে চ্যানের মাও চাইছিল কিছু একটা করে টাকা উপার্জন করতে, তাই সে শেষ পর্যন্ত আবারও গান গাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু চ্যানের এটা দেখে ভীষণ খারাপ লাগছিল। চ্যান এখানে তার মাকে দেখে তার চোখের পানি ধরে রাখতে পারে না, তবে তারপরও তার এখানে সবকিছু মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আর এরপর থেকে শুরু হয় তাদের মা ছেলের কষ্টের জীবন। চ্যান যেহেতু দলেরই একজন ছিল, তাই সে তার দলের সাথে প্র্যাকটিস করতে থাকে। মাঝে মধ্যে তারা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে, আড্ডা দেয়, আর নিজেদের জীবনের গল্প একে অপরের সাথে শেয়ার করে। এভাবে করে দেখতে দেখতে সে সুপার পাওয়ার ড্যান্স প্রোগ্রামের দিন চলে আসে। এদিকে কিছুদিন আগে চ্যানের সাথে লি নামক যে মেয়েটির পরিচয় হয়েছিল, সেও এখানে চলে আসে সেই প্রোগ্রামটি দেখতে। এরপর দেখা যায় চ্যান একটি জায়গাতে চুপচাপ বসে আছে। ডিং তখন তার কাছে এসে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে। চ্যান তখন বলে যে তার অনেক ভয় লাগছে, এই প্রথম সে এত মানুষের সামনে পারফর্ম করবে। কিন্তু ডিং তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে যে সেও যেদিন প্রথম এত মানুষের সামনে পারফর্ম করেছিল তারও ঠিক এমন লেগেছিল, কিন্তু মনে সাহস নিয়ে সে তার পারফর্ম চালিয়ে গিয়েছে। চ্যান তখন তার কাছে জানতে চায় যে সেই ভয় কিভাবে কাটিয়ে উঠেছে। ডিং তখন তাকে বলে যে সে তো এখনো ভয় কাটিয়ে উঠতে পারেনি, তার এখনো ভয় হয়, কিন্তু তারপরও সে প্রত্যেকটি জায়গাতেই পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। চ্যান তখন ডিংয়ের কাছে জানতে চায় যে তার উপর ডিংয়ের কতটুকু ভরসা আছে। ডিং বলে চ্যানের উপর যদি তার ভরসা নাই থাকে তাহলে সে চ্যানকে এই জায়গাতে কেন নিয়ে আসবে। অবশ্যই তার চ্যানের উপর ভরসা আছে এবং অনেক বেশি আছে। এটা শুনে চ্যান যেন তার মনে অনেকটাই সাহস পায়। এরপর চ্যান সোজা চলে যায় স্টেজে,
আর সে কিছুক্ষণের মধ্যেই তার পুরো টিমের সাথে ড্যান্স শুরু করে। শুরুর দিকে সবকিছু একদম ঠিকঠাক মতোই হচ্ছিল, কিন্তু হঠাৎ করেই চ্যানের কাছে মনে হয় যে তার পা মাটিতে আটকে গিয়েছে, আর একটি পা দিয়ে সে পারফর্ম করতে পারছে না। সময় যেন একদম থমকে গিয়েছে, দর্শকরাও এখানে একদম থমকে আছে। চ্যান এখানে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এদিকে ডিং বারবার বলতে থাকে, তুমি শুধু ড্যান্সের দিকে মনোযোগ দাও, আশেপাশের কারো কোনো কথাই তোমাকে শুনতে হবে না। চ্যান তখন উত্তেজিত না হয়ে কিছুটা সময় স্থির থাকে, এরপর আবারও সে ড্যান্স শুরু করে দেয়। আর সে এবার এমনভাবে পারফর্ম করে যে তার পারফর্ম দেখে সবাই একদম অবাক হয়ে যায়। সেই সাথে অন্য দলের ড্যান্সাররাও তার ড্যান্স দেখে একদম মুগ্ধ হয়ে যায়। দর্শকরা তো এখানে তার পারফর্ম দেখে একদম উচ্ছ্বসিত হয়ে পড়ে। আর প্রোগ্রাম শেষ হলে জানা যায় যে এই প্রোগ্রামে বেস্ট পারফরম্যান্স হয়েছে চ্যানদের টিম। তাই টিমের সবাই অনেক খুশি ছিল, বিশেষ করে চ্যানকে নিয়ে সবাই অনেক প্রাউড ফিল করছিল। এদিকে প্রোগ্রাম শেষ হলে তারা সবাই মিলে চলে যায় চ্যানদের রেস্টুরেন্টে, আর সেখানে গিয়ে তারা সবাই অনেক আনন্দ করতে থাকে। লিও সেখানে তাদের সঙ্গে ছিল। ডিং তখন চ্যানকে জিজ্ঞাসা করে যে লি কি তার গার্লফ্রেন্ড, কারণ চ্যান যখন পারফর্ম করছিল লি চ্যানের অনেক ছবি তুলছিল। চ্যান এতে অনেক লজ্জায় পড়ে যায়, আর সে বলে এমন কিছু নয়, তারা শুধুমাত্র ভালো বন্ধু। এদিকে লি চ্যানের মাকে তাদের আজকের পারফরমেন্সের ছবিগুলো দেখাতে থাকে। ছবিগুলো দেখে তার মায়ের চোখে একদম অশ্রু চলে আসে। অন্যদিকে কেভিন চ্যানের আজকের পারফরমেন্সের ভিডিও দেখছিল, আর তাকে এখানে দেখে অনেক বেশি চিন্তিত মনে হচ্ছিল। যদিও তার ম্যানেজার এখানে বলে যে এসব কিছু নিয়ে তাকে চিন্তা না করতে, কারণ তাদের হাতে টাকা আছে আর তারা টাকা দিয়ে সবকিছু করতে পারবে। তাই ওই ছোট লোকদের টিম নিয়ে জেলাস হওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু তারপরও কোনো না কোনো জায়গা থেকে কেভিন খুবই জেলাস ফিল করছিল। অন্যদিকে রেস্টুরেন্টে ইমার্কের সবাই লিয়ার ডাস্টবিন কোম্পানির সেই ছেলে যার নাম ছিল এরলাং, তারা সবাই মিলে একসঙ্গে গল্প করছিল, আড্ডা দিচ্ছিল এবং ড্রিঙ্কস করছিল। তবে তখনই ইমার্কের একজন ড্যান্সার ছাও বলে ওঠে যে আজ তার ইমার্কের সাথে শেষ পারফরমেন্স ছিল, কারণ সে আগামী পরশু তার বাড়িতে ফিরে যাবে। তাছাড়া সে তেমন একটা ভালো ড্যান্সার নয়, তবুও তার দল তাকে অনেক দূরে নিয়ে এসেছে। কিন্তু এখন তার নিজেকে এই দলের জন্য একটি বোঝা মনে হচ্ছে। কিন্তু এসব কথা শুনে ডিং প্রচণ্ড রেগে যায়। সে তাকে অনেক বকাঝকা করে আর বলে যে তার এখন তার টিম এবং কোচের উপর ভরসা রাখা উচিত। কিন্তু ছাও তখন বলে যে তার বাবা মায়ের সাথে তার ঝগড়া হয়েছিল, আর তার মা বাবা এবং সে একে অপরের প্রতি এত বেশি অভিমান করে আছে যে আজ 12 বছর ধরে তারা কেউ কারোর সাথে কথা বলেনি। কিন্তু এত বছর পর তার বাবা তার কাছে ফোন দিয়ে জানতে চেয়েছে যে সে কবে ফিরে যাবে। এসব কথা শুনে ডিং বুঝতে পারে যে ছাও আসলে কেন চলে যেতে চাইছে। তাই সে ছাওকে চলে যেতে বলে এবং বলে যে সবকিছু ঠিকঠাক করে সে যেন আবারও ফিরে আসে। কিন্তু ছাও বলে যে এতদিনই সে একটি বিষয় বুঝে গিয়েছে যে ড্যান্স আসলে তার জন্য নয়, তার জন্যই টিমের মধ্যে অনেকবার ঝামেলা তৈরি হয়েছে। তাই সে আর এই টিমে ফিরতে চাইছে না। কিন্তু এসব শুনে সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তবে তারা সবাই ছাওয়ের সিদ্ধান্তে সম্মান জানায়। আর পরের দিন ছাওয়ের চলে যাওয়ার উপলক্ষে তারা সবাই মিলে একসাথে ফটোশ্যুট করে। এদিকে এমন সময় ডিংয়ের কাছে একটি কল আসে। কলটি করেছে কেভিনের ম্যানেজার। সে এখানে ডিংকে বলে যে আজ রাতে সে এবং কেভিন তার সাথে দেখা করতে আসবে, কারণ তার সঙ্গে তারা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলাপ করবে। এবার সেদিন মাঝরাতের সময় দেখা যায় যে কেভিন এবং তার ম্যানেজার তাদের বিদেশি ড্যান্সারদেরকে নিয়ে ইমার্কের স্টুডিওতে চলে আসে। আর অনেক দ্বিধাদ্বন্দ্ব নিয়ে কেভিনের ম্যানেজার বলে যে কেভিন চায় ডিং তার দলের কোচ হিসেবে কাজ করুক। এজন্য ডিং যত টাকা চাইবে কেভিন তাকে দিতে প্রস্তুত। এছাড়াও ডিং চাইলে তার দলের সবাইকে কেভিনের দলে নিয়ে আসতে পারে, তবে শুধুমাত্র চ্যানকে বাদ দিতে হবে। চ্যান মূলত কেভিনের দলে কোনো জায়গা পাবে না, আর কেভিন তাকে ভাবার জন্য কিছুটা সময় দিয়েছে। এবার পরের দিন দেখা যায় ডিং চ্যানকে ডেকে পাঠায় আর বলে যে কেভিন তাকে তার দলে ফিরিয়ে নিতে চাইছে। তাই চ্যান আর এখন থেকে তাদের দলে পারফর্ম করতে পারবে না। এজন্য চ্যানকে আজই টিম থেকে বিদায় নিতে হবে। কিন্তু চ্যান জানতে চায় যে কেভিন কেন তাকে নিতে চাইছে না। ডিং তখন বলে হয়তো কোনো কারণে কেভিনের তাকে পছন্দ নয়, আর তার এবং তার টিমের কারো কাছে এখন যেহেতু তেমন কোনো টাকা নেই, তাই কেভিনের অফারে তাদের রাজি হওয়া ছাড়া আর কোনো উপায়ও নেই। কিন্তু এসব কথা শুনে চ্যানের অনেক মন খারাপ হয়ে যায়। তবে সে ডিংকে বলে যে সে তাদের পরিস্থিতি বুঝতে পারছে, আর সে চায় না যে তার জন্য তাদের টিমে কোনো সমস্যা হোক। এরপর ডিং তাকে 50,000 ইয়েনের একটি বান্ডেল দিয়ে বলে যে এই টাকাগুলো দিয়ে সে অন্তত কিছুদিনের জন্য নিজেকে একটু গুছিয়ে নিতে পারবে, কারণ তার অনেক সময় ইমার্কের পেছনেই নষ্ট হয়েছে। তাই সে এইটুকু উপকার তাকে করতে চায়। এসব শুনে চ্যান কিছুটা খুশি হয়ে যায়। কিন্তু এমন সময় হঠাৎ করেই ডিং তাকে বলে যে আসলে তাকে টিম থেকে কেভিন বাদ দিচ্ছে না, বরং সে নিজেই বাদ দিচ্ছে, কারণ সে চ্যানকে তাদের টিমের যোগ্যই মনে করে না।
আর তাছাড়া কেভিন তাকে যা দিতে পারবে চ্যান কখনোই তাকে সেটা দিতে পারবে না। এরপর ডিং এখানে চ্যানকে আরো বলে, তুমি যদি সত্যি সত্যি যোগ্য কোনো ড্যান্সার হয়ে থাকো তাহলে এই টাকাগুলো নিয়ে তুমি ভালো কোনো ড্যান্স ক্লাবে জয়েন হবে, আর সেখানে গিয়ে নিজেকে আরো ভালোভাবে পরিবর্তন করে ভালো একজন ড্যান্সার হয়ে ফিরে আসবে এবং কেভিনের টিম ইমার্ককে হারিয়ে দেবে। তবে এসব বলতে বলতে ডিং সেখানে কাঁদতে থাকে। ডিং আসলে চ্যানকে যা কিছু বলেছে সেগুলো সে মন থেকে বলেনি, বরং সে এ কারণে বলেছে যাতে করে চ্যানের মাঝে জেদ তৈরি হয়, আর সেও মূলত এখন পরিস্থিতির শিকার, তাই চ্যানের সাথে তাকে এমনটা করতে হচ্ছে। এদিকে চ্যান এখানে আর কোনো কথা না বলে মন খারাপ করে ফিরে যায়, আর সে একা একাই একটি খালি অডিটোরিয়ামের মধ্যে ড্যান্স করতে থাকে। তবে এখানে তার পাশে বসেছিল লি। চ্যান এখানে লিকে বলে যে তার বাবাও একজন ব্রেক ড্যান্সার ছিল, সে তার বাবার সঙ্গে সঙ্গে থেকেই ড্যান্সের অনেক কিছু শিখেছে। এবার অন্যদিকে দেখা যায় যে কেভিন ফিরে আসে ইমার্কের স্টুডিওতে। এরপর তারা সবাই মিলে একসঙ্গে প্র্যাকটিস করতে শুরু করে। তবুও টিমের মধ্যে কোনো না কোনো জায়গা শূন্য হয়ে থাকে, তাদের ড্যান্সিং প্র্যাকটিস আর আগের মতো হয়ে ওঠে না। সবার ভেতর থেকে যেন আগের সেই এক্সাইটমেন্ট একদম চলে গিয়েছে। এখানে আবার চ্যানের পোস্টারগুলো সরিয়ে কেভিনের পোস্টার লাগানো ছিল। এর মধ্যে একদিন যখন ইমার্ক মিডিয়াতে ইন্টারভিউ দিচ্ছিল, সেখানে হঠাৎ করে লি চলে আসে তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য, কারণ লি সাংবাদিকতার উপর লেখাপড়া করছিল। এবার ইন্টারভিউয়ের এক পর্যায়ে দেখা যায় যে লি এখানে লুকিয়ে লুকিয়ে ডিংকে একটি পেন ড্রাইভ দেয়, যেখানে সুপার পাওয়ার ড্যান্স প্রোগ্রামের ছবিগুলো রয়েছে। আর ডিং এখানে সেই ছবিগুলো দেখে অনেক ইমোশনাল হয়ে যায়, আর চ্যানের সাথে তাদের টিমের কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা তার মনে পড়তে থাকে। এরপর সে যখন চ্যানকে মেসেজ করতে যায় তখন সে দেখতে পায় যে চ্যান তাকে আনফ্রেন্ড করে দিয়েছে, কিন্তু লি তাদের দুজনের দেখা করার ব্যবস্থা করে দেয়। এরপর ডিং চ্যানকে বলে যে সে কি আবারও তার দলে ফিরে আসতে চায়। চ্যানকে ছাড়া তার টিম যেন একদম শূন্য হয়ে পড়েছে, তাই সে কি তার উপর ভরসা করে আবারও টিমে ফিরে আসবে। কিন্তু চ্যান তাকে বলে যে তার কেভিনের উপর বিশ্বাস রাখা উচিত, সে তাকে যেমন ভালোবাসে তেমনভাবে যেন সে কেভিনকে ভালোবাসে। কেভিন তার চাইতেও অনেক যোগ্য একজন ড্যান্সার, আর সে টিমে গেলে কেভিন তো টিমে থাকবে না। তাছাড়া কেভিনকে টিম থেকে সরানো মানে চ্যাম্পিয়নশিপ থেকে সরে যাওয়া, যেটা কখনোই করা ঠিক হবে না। ডিং তখন তাকে কিছু কাগজ দিয়ে বলে এই কাগজে সবার মতামত লেখা আছে, যেখানে ডিং সবার কাছে জানতে চেয়েছিল যে তারা টিমে কাকে চায়। আর তখন ইমার্কের প্রত্যেকটি টিম মেম্বার কেভিনের বদলে তার নাম লিখেছে, এমন একজনও নেই যারা কেভিনের নাম লিখেছে, অর্থাৎ তারা সবাই চ্যানকে ফেরত চায়। এবার ডিং এখানে আরো বলে যে সে যদি তার টিমে আবারও ফিরে আসে তাহলে সে স্পেশাল ড্যান্সের স্টেপটি সে তাকে শেখাবে, যেটার কথা সে কিছুদিন আগে তাকে বলেছিল। এখন সেই ড্যান্সের স্টেপের কথা শুনে চ্যান আর এখানে মানা করতে পারে না। তাছাড়া চ্যান তো মনে মনে এটাই চাইছিল, যাতে করে সে ইমার্কের হয়ে পারফর্ম করতে পারে, কারণ এটা তো তার অনেক দিনের স্বপ্ন। তাই চ্যান তখন আবারও ফিরে যায় তার টিমের কাছে। তবে যেহেতু তাদের কেভিনকে বাদ দিতে হয়েছে, তাই তাদের পূর্বে যে জাঁকজমকপূর্ণ স্টুডিওটি ছিল কেভিন সেই সবকিছুই তাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। তবে এতে যেন তাদের কারো মনে কোনো আক্ষেপ ছিল না। এরপর তারা সবাই মিলে খুবই পুরনো একটি অডিটোরিয়ামে যায় এবং সেখানেই তারা নিজেদের মতো করে একটি স্টুডিও বানিয়ে নেয়, আর সঙ্গে সঙ্গেই তারা সেখানে তাদের সেই পোস্টারগুলো টানিয়ে দেয় এবং পুরো স্টুডিওটি কমপ্লিট হয়ে গেলে সেখানে তারা তাদের প্র্যাকটিস শুরু করে। অন্যদিকে কেভিন ডিংয়ের উপর প্রচণ্ড রেগেছিল, কারণ চ্যানের জন্য সে তাকে বাদ দিয়েছে। তাই সে ইমার্ক টিমের ইমেজ খারাপ করার জন্য সোশ্যাল মিডিয়ায় একটি লাইভে এসে বলে যে তাদের সাথে তার দেখা হবে ফাইনালের মঞ্চে। সে বুঝিয়ে দেবে যে তাকে টিম থেকে বাদ দিয়ে তারা কত বড় ভুল করেছে। এতদিন ইমার্কের যে সুনাম ছিল সেগুলো শুধুমাত্র তার জন্যই ছিল। এভাবে করে কেভিন লাইভে এসে সবার সামনে তাদেরকে চ্যালেঞ্জ করে। এরপর দেখতে দেখতেই চলে আসে ন্যাশনাল কম্পিটিশনের দিন, যেটা কিনা ছিল অনেক বড় একটি কম্পিটিশন। আর এই কম্পিটিশনে জেতা প্রত্যেকটি ড্যান্সিং টিমেরই স্বপ্ন। তো সেই স্বপ্ন নিয়ে অনেকগুলো টিম এই কম্পিটিশনে জয়েন করেছে। এরপর দেখা যায় কম্পিটিশনের গ্যালারি দর্শকে একদম পরিপূর্ণ হয়ে উঠেছে। এখানে আবার সেই ডাস্টবিন কোম্পানির মালিক এয়ারলাং আসে তাদেরকে চেয়ার আপ করার জন্য। সেই সাথে চ্যানের মা, চ্যানের আঙ্কেল এবং লিও আসে। এরপর কিছুক্ষণের মধ্যেই কম্পিটিশন শুরু হয়ে যায়। স্টেজে চলে আসে ইমার্কের সবাই। ইমার্কে দেখে সবাই প্রথমে বেশ খুশি হলেও পরে যখন তারা দেখতে পায় যে ইমার্কে কেভিন নয় বরং নতুন একটি ছেলে আসে, তখন দর্শকেরা অনেক অবাক হয়ে যায়, কারণ ইমার্কের মধ্যে কেভিনই ছিল সবচাইতে ভালো ড্যান্সার। তো এর পরপরই কেভিন সেখানে তার বিশেষ দল নিয়ে হাজির হয়। সে তার দলের নাম দিয়েছে সুপার। এটা দেখে দর্শকদের মধ্যে একদম হইচই পড়ে যায়। এখন সুপার আর ইমার্ক মুখোমুখি পারফর্ম করবে, কারণ কেভিন এমনভাবেই সবকিছু ঠিক করে রেখেছিল যাতে করে সে ইমার্ককে খুবই বাজেভাবে হারাতে পারে। এরপর কিছুক্ষণের মধ্যেই শুরু হয় তাদের পারফরমেন্স। দুই দলই এখানে দুর্দান্ত পারফর্ম করতে থাকে।
আর পরপর দুটো রাউন্ডে হাড্ডাহাড্ডি লড়াই হয়। তবে প্রথম দুটো রাউন্ডে জিতে যায় সুপার। তাই ইমার্কের টিম অনেকটাই ঘাবড়ে গিয়েছিল, কিন্তু চ্যানের মাঝে তখনও অনেক আত্মবিশ্বাস ছিল। সে চাইছিল যেভাবেই হোক সে তার টিমকে জেতাবে। সে কোনোভাবেই তার কোচকে এখানে ছোট করতে পারবে না। এদিকে পারফরমেন্সের সময় ইমার্কের ড্যান্সার ড্রাগন উপর থেকে লাফিয়ে একটি স্টেপ করার সময় ইনজুরিতে পড়ে যায়। সে এখানে অনেক ব্যথা পায়, তাই তার পক্ষে আর ড্যান্স করা কোনোভাবেই সম্ভব হয় না। সবাই এতে অনেক দুশ্চিন্তায় পড়ে যায় এবং ভাবতে থাকে যে এখন ড্রাগনের জায়গা কে নেবে, কারণ ড্রাগন তাদের টিমের ভালো ড্যান্সারদের মধ্যেই একজন। তাই ডিং তখন চ্যানকে ড্রাগনের জায়গায় ড্যান্স করতে বলে। এমনকি ডিং নিজেও এসে সেখানে যোগ দেয়। যদিও ডিংয়ের পায়ে অনেক বড় ধরনের ইনজুরি ছিল, কিন্তু তারপরও সে তার টিমকে জেতানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল। আর তার পা ভেঙে যাওয়ার পর এটাই ছিল তার প্রথম মঞ্চে নামা। তো পরপর দুটো রাউন্ডে হেরে এবার তারা এই রাউন্ডে দুর্দান্ত পারফরমেন্স করে। কিন্তু সুপার টিমও কোনো দিক থেকে কম ছিল না। তারাও এখানে এত বেশি ভালো পারফর্ম করছিল যে বিচারকরাও অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। কিন্তু পারফরমেন্সের শেষের দিকে চ্যান এমন একটি স্টেপ করে দেখায় যেটা বিচারক সহ সেখানে থাকা সকলকে একদম ইমপ্রেস করে দেয়। ফলে ফাইনালি সুপারকে হারিয়ে ইমার্ক জিতে যায়। তাদের ফ্যানরা এখানে সবাই উল্লাসে ফেটে পড়ে। এমনকি শুধুমাত্র দর্শকরাই নয়, বরং বাইরে যারা কম্পিটিশন দেখছিল, যেমন চ্যানের বস, ডিঙে সেই হোটেলের ম্যানেজার বন্ধু, সেই আর তার দল এবং আরও অনেকে, তারা সবাই যেন এতক্ষণ নিঃশ্বাস বন্ধ করেছিল, কারণ তাদের পুরো পারফরমেন্স ছিল এতটাই শ্বাসরুদ্ধকর। তবে কম্পিটিশন এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। ফাইনালি জেতার জন্য এখনও অনেকটা পথ বাকি আছে। তো এখানে দেখা যায় যে তারা প্রত্যেকেই এখানে নিজেদের সেরাটা দিতে থাকে। স্টেজ যেন একদম জমজমাট হয়ে যায়। আর শেষ পর্যন্ত দুটো দলের একজন করে বিখ্যাত স্টেপ হেডস্পিন দিতে থাকে, যার মধ্যে একজন ছিল চ্যান আর অপরটি ছিল সুপার টিমের একজন। তাদের স্পিন প্রায়ই একই সময় শেষ হয়। এখন বিচারকদের উপর নির্ভর করছে বিচারকরা কাকে ভোট দেবে। তো এখানে দেখা যায় যে দুজন বিচারক ভোট দেয় সুপারকে আর দুজন ভোট দেয় ইমার্ককে। এখন শুধুমাত্র একজন বিচারকের ভোট বাকি থাকে আর সবাই এখানে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। এখানে তৈরি হয়ে যায় এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। সেই শেষ বিচারক এখানে প্রায় অনেক সময় যাবৎ চিন্তা ভাবনা করতে থাকে আর ফাইনালি সে ভোট দিয়ে দেয় ইমার্ককে। এখন 3-2 পয়েন্টে ইমার্ক এগিয়ে থাকে। তবে কেভিন এতে ভীষণ রেগে যায়। সে চ্যানকে সরাসরি তার সাথে একা এসে পারফর্ম করতে বলে। তবে চ্যান বুঝে উঠতে পারছিল না যে সে কি করবে। এমন সময় ডিং তাকে বলে যে তার যেটা ভালো লাগে সে যেন সেটাই করে। এবার চ্যান তার মাথার হেলমেটটি খুলে সামনে এগিয়ে যায়। এরপর সেখানে শুরু হয় তাদের দুজনের তুমুল পারফরমেন্স। একজনের চেয়ে আরেকজন ভালো করতে থাকে। তবে এখানে কেভিনের ভিতর কিছুটা হিংস্রতা দেখা যায়, কিন্তু চ্যান এখানে খুবই নম্রভাবে ড্যান্স চালিয়ে যায় আর তাকে এখানে ড্যান্স করতে সাহায্য করে তার পুরো টিম। পুরো টিমের সাহায্যে সে এমন এমন সব স্টেপ দিতে থাকে যেটা দেখে সবাই একদম হতবাক হয়ে যায়। দর্শক সারি চিৎকারে একদম ফেটে পড়ে। সবাই এখানে চ্যান চ্যান বলে চিৎকার করতে থাকে। এবার শেষমেশ চ্যান দলের সবাইকে সিঁড়ির মতো করে ব্যবহার করে এমন একটি স্টেপ দেয় যাতে দর্শক সহ প্রত্যেকটি বিচারকও উঠে দাঁড়িয়ে তাদের জন্য তালি দিতে থাকে। আর সাথে সাথেই ঘোষণা করে দেয়া হয় যে এবছরের ন্যাশনাল স্ট্রিট ড্যান্স কম্পিটিশনের বিজয়ী হল ইমার্ক। অর্থাৎ শেষ পর্যন্ত ইমার্ক এই কম্পিটিশনের উইনার হয়ে যায়। সবাই যেন এতে আনন্দে একদম ফেটে পড়ে। দর্শক থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ খুশিতে একদম আত্মহারা হয়ে যায়। এখানে লি, চ্যানের মা সহ সবাই চ্যানের জন্য কাঁদতে থাকে। তাদের আজকে চ্যানকে নিয়ে অনেক প্রাউড ফিল হচ্ছিল, কারণ আজকে সবার স্বপ্ন সত্য করেছে চ্যান। এরপর দেখতে দেখতে প্রায় অনেক দিন সময় পার হয়ে যায়। এবার আমরা 2019 সালের অডিশনের কিছু কথোপকথন শুনতে পাই। ডিং এখানে চ্যানকে জিজ্ঞাসা করে যে সেই স্পেশাল ড্যান্স স্টেপটি কোথা থেকে শিখেছে। এটি তো সে ছাড়া তেমন কেউই পারে না। চ্যান তখন বলে যে সেগুলো তারই ভিডিও দেখে শিখেছে। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল। সে মনে মনে ভাবত যে সে তার ড্যান্সের মাধ্যমে একদিন সবকিছুকে ছাড়িয়ে যাবে। আর এখন সত্যি সত্যি সেটাই হয়েছে। সে এখন চায়নার সবচাইতে বিখ্যাত একজন ড্যান্সার। চ্যান তার নিজেকে দেয়া কথা রাখতে পেরেছে আর এই ড্যান্সের মাধ্যমে তার এবং তাদের সবার স্বপ্ন পূরণ করতে পেরেছে। তো এমনই একটি সুন্দর এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।